শাশ্বতী দত্ত BHIC 113 এই বইটির আমি আজকে 4টে ইউনিট নিয়ে আলোচনা করব এবং এই কন্টিনিউয়াসলি আমি আগের ইউনিটেও এই বিষয়ে আলোচনা করেছি। তো লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে আমি গান্ধিয়ান মুভমেন্ট এবং সিভিল ডিসোবেডিয়েন্স দিয়ে এবং তার পরবর্তী যে রাজনৈতিক অবস্থা এবং কমিউনাল অ্যাওয়ার্ড, র্যামজে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড জারি করেছিলেন, সেইখানে গিয়ে আমি শেষ করেছিলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আবার নাটশেলে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। সেটি হলো যে ধরুন বিংশ শতকের যে প্রথম যে গুরুত্বপূর্ণ যে আন্দোলন সেটি ছিল স্বদেশী মুভমেন্ট। সেই স্বদেশী মুভমেন্টের পরেই কিন্তু একে একে রেভলিউশনারি অর্থাৎ বিপ্লববাদ, সংগ্রামশীল বিপ্লববাদ শুরু হয়ে গিয়েছিল। এই বিপ্লববাদ 30-এর দশক পর্যন্ত চলেছিল। ইন দ্য মিন টাইম ইতিমধ্যে যখন 1914 থেকে 18 এই সময়টা পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের যে সময়কাল বলে খ্যাত, এবং এই প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি ফিরে এসেছিলেন ভারতবর্ষে এবং তিনি সত্যাগ্রহ, যে তার অহিংসা এবং সত্যাগ্রহ, এই দুটি নীতিকে তিনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন এবং এই নীতির সূত্র ধরে তিনি এখানে চম্পারণ, আহমেদাবাদ, খেরা এই তিনটি সত্যাগ্রহ করেন, প্লাস তিনি রাওলাট সত্যাগ্রহ করেছিলেন। এবং এরপরেই যখন খলিফার বিরুদ্ধে ইংরেজ ব্রিটিশ সরকার অবমাননার করেছে, অর্থাৎ খলিফা তুরস্কের খলিফাকে অবমাননা করেছে, এই অভিযোগে মোহাম্মদ আলী, শওকত আলী, দুই ভাই তারা ভারতবর্ষে খিলাফত মুভমেন্ট আন্দোলন শুরু করলেন। গান্ধীজি তাকে সমর্থন করেছিলেন কারণ তিনি হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্বটা আবার ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তো যাই হোক, এবং এই সময় তিনি ঘোষণা করলেন যে তিনি সমান্তরালভাবে অহিংস পন্থায় তিনি জাতীয়তাবাদী আন্দোলন করবেন সর্বভারতীয়। এবং এই সর্বভারতীয় আন্দোলনের মধ্যে প্রথমেই হচ্ছে যে অসহযোগ আন্দোলন, তারপর আইন অমান্য আন্দোলন, এবং এরপরেই আসছে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা আজকের আলোচনায় থাকবে। যখন এই গোল টেবিল বৈঠক, আগের দিন বলেছিলাম ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি যোগদান করেছিলেন, সেখানে কিন্তু বিলেতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি শূন্য হাতে ভারতে ফিরে এসেছিলেন। এবং এরপরে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, কিন্তু গান্ধীজি তাতে যোগদান করেননি। এর কিছুদিন পরেই যে আইন অমান্য আন্দোলনকে কংগ্রেস ঘোষণা করে যে আইন অমান্য আন্দোলনকে সাসপেন্ড করা হলো, এই আলোচনা আমি করেছিলাম। যেমন অসহযোগ হয়েছিল, এটারও সেই একই মানে যে কালমিনেশনটাও একই হলো। এবং এরপরে গান্ধীজি নিম্নবর্গীয় মানুষদের অর্থাৎ হরিজনদের সংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। এই যে সময়টা,
এর আগে আমি গতদিন আলোচনা করেছিলাম, যখন কমিউনাল অ্যাওয়ার্ড যখন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড, তার উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি। তখন তিনি অনশন শুরু করেন গান্ধীজি, এবং তখন তার ফলে গান্ধীজিকে অনশন থেকে বিরত করার জন্য ডক্টর আম্বেদকরের সঙ্গে গান্ধীজির একটা চুক্তি হয়েছিল। তাতে গান্ধীজি স্যাটিসফাইড হন এবং তিনি তখন অনশন থেকে সরে আসেন। এর পরবর্তী যে ইতিহাস সেটা খুব দ্রুত গতিতে বইতে লাগলো, কারণ 1939-এ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবারেও কিন্তু অ্যান্টি পার্টি সেখানে হচ্ছে, মেন হচ্ছে জার্মানি, তাকে সাহায্য করছে ইটালি এবং জাপান। আর এদিকে এই সময়কালে ভারতে বড়লাট হয়ে এসেছেন লর্ড লিনলিথগো। তো লর্ড লিনলিথগো, তিনি, তাকে গান্ধীজি চরমপত্র দিলেন এবং কিছু কিছু তিনি তার কাছে তিনি আবেদন করেছিলেন যে কিছু কিছু শর্ত পূরণ করতে হবে, কিন্তু বড়লাট সেটাকে যখন অবজ্ঞা করলেন, তার স্লোগান হলো ইংরেজ ভারত ছাড়ো। তা এই ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এইখানেও সেই একই ব্যাপার। তার যেদিনকে ঘোষণা হলো তারপর দিনই সমস্ত বড় বড় কংগ্রেস নেতাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, এবং এবারেও সারা ভারতবর্ষব্যাপী একটা উত্তাল, একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই উন্মাদনাকে কন্ট্রোল করার, তাকে অহিংস পথে নিয়ে যাওয়ার মতন নেতারা তখন কেউ বাইরে ছিলেন না। তার ফলে অনেক জায়গাতেই এটা সহিংস হয়ে উঠেছিল এবং বিভিন্ন জায়গায় সত্যাগ্রহীরা তারা আহত হয়েছিলেন, কেউ কেউ আহত হয়ে তারা প্রাণত্যাগও করেন। এবং আমরা এই প্রসঙ্গে বাংলায় আমরা মাতঙ্গিনী হাজরার নাম আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। এইরকম ভারতের প্রত্যেকটা জায়গায়, উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। যখন এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এ যখন শুরু হলো, কিন্তু তারপরে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটাও কিন্তু যখন এত বেশি নিপীড়ন অত্যাচার শুরু করলো সরকার, তখন গান্ধীজি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং এই উৎপীড়নের জেরেই আস্তে আস্তে এই আন্দোলনও কিন্তু স্তীমিত হয়ে গিয়েছিল। তা এই যখন ভারতবর্ষে চলছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ওদিকে সারা পৃথিবী জুড়ে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং ভারতবর্ষ যেহেতু ইংরেজের সাবজুগেটেড ছিল এবং তাদের ইংরেজদের আন্ডারে এটা কলোনি ছিল, উপনিবেশ ছিল, কাজে ভারতও এর সঙ্গে জড়িয়ে গেছে। এবং যে গান্ধীজি যেই সকল অ্যাসিওরেন্স গুলো চেয়েছিলেন লিনলিথগোর থেকে, তখন লিনলিথগো তখন তাকে আশ্বাস দিয়েছিলেন যে এই যুদ্ধের পরে তিনি এটি করবেন। কিন্তু এই অ্যাসিওরেন্সে কিন্তু গান্ধীজি তিনি খুশি হতে পারেননি। তিনি তার জন্যই তিনি এই আন্দোলনটি সর্বভারতীয় আন্দোলন শুরু করেছিলেন। এই সময়কালীন আরেকটি যে ঐতিহাসিক ঘটনা, গতকাল ছিল 23শে জানুয়ারি, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি, এই নেতাজি যে এই উপাধিটি কে দিয়েছিল, আজাদ হিন্দ ফৌজের যে সৈন্যরা, তারা নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন তাদের অত্যন্ত প্রিয় নেতা। তো নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেছিলেন যে এইভাবে দেশের মধ্য থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা যাবে না,
বাইরের শক্তির সঙ্গে হাত মিলিয়ে আমাকে বাইরে থেকে আমাকে অ্যাটাকটা করতে হবে এবং ধাক্কাটা বাইরের থেকে দিতে হবে। অর্থাৎ শত্রুর যে শত্রু সে আমার বন্ধু। তাহলে তাকে যখন বাড়িতে যখন অন্তরীণ রাখা হয়েছিল, প্রথমে তাকে এই সময়কালে তাকে প্রথমে ইমপ্রিজনমেন্ট করা হয়, কিন্তু তখন তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে আবার তার যে এলগিন রোডের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। সেই সময় ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি তখন দেশ ত্যাগ করেন এবং বহু কষ্ট সহ্য করে তিনি জার্মানিতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু জার্মানিতে উপস্থিত হয়ে তিনি সেখান থেকে বার্লিন রেডিও থেকে পুলিশ যখন তাকে খুঁজছে, তখন বার্লিন রেডিও থেকে তিনি ঘোষণা করলেন তার যে আগমন বার্তা, এবং তিনি ভারতকে জানালেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং তখন সেই যে রোমাঞ্চকর যে সত্যি ঘটনা আজও আমাদের ভারতীয়দের রোমাঞ্চিত করে। এবং তিনি চেয়েছিলেন যে জার্মানির যে নেতৃবৃন্দ তাকে শত্রুকে পরাস্ত করতে সাহায্য করবে, অর্থাৎ ঔপনিবেশিক ইংরেজ সরকারকে পরাস্ত করতে সাহায্য করবে। কিন্তু যখন তিনি সেই রকম সহযোগিতা তাদের কাছ থেকে পেলেন না, কোনো প্রতিশ্রুতি সেইভাবে পেলেন না, তখন তিনি সেখান থেকে সাবমেরিনে করে তিনি রওনা দিলেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এবং তিনি তখন চেয়েছিলেন যে জাপানের সাহায্য নিয়ে তিনি শত্রুকে বিতাড়িত করবেন ভারতবর্ষ থেকে, অর্থাৎ ভারতকে তিনি স্বাধীন করবেন। এবং সিঙ্গাপুরে ইতিমধ্যে রাসবিহারী বসু তিনি INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছেন, তিনি এবং ক্যাপ্টেন মোহন সিং মিলে। এবং সেখানে যে সকল সৈন্যরা, ভারতীয় সৈন্যরা যারা জাপানের হাতে ধরা পড়েছিল, তাদেরকে একত্র করে একটি বাহিনী তৈরি করা হয়েছিল। এবং এই সুভাষচন্দ্র বোসকে তাদের নেতা বা ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হলো। এবং সেই মুহূর্ত থেকে তিনি হলেন সবার নেতাজি। এবং নেতাজি সকল, এবং সব থেকে বড় কথা, এই যে সৈন্যবাহিনী সেটি ছিল অসাম্প্রদায়িক, বিভিন্ন ধর্মের সৈন্যরা সেখানে ছিল। এবং যে ঝাঁসি রানী ব্রিগেড, অর্থাৎ নারীদেরও একটি আলাদা বাহিনী ছিল, যে তিনি যে নারী পুরুষে কোনো বিভেদ করেননি, দেশমাতৃকার শৃঙ্খল মোচনে নারী পুরুষ সবার সমান অধিকার আছে, যেটা আমি আগের দিনও ক্লাসে বলেছি, সেইটা নেতাজি করে দেখালেন। এবং তাদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন, বললেন দিল্লি চলো, অর্থাৎ দিল্লিকে আমরা প্রথমে দিল্লিকে দখল করব এবং দিল্লি দখল করে আমরা ব্রিটিশ শাসনের অবসান ঘটাবো। অনেক কষ্ট সহ্য করে এই জাপানি যে সরকার তারা সাহায্য করেছিল, এবং ইতিমধ্যে জাপান ও রেঙ্গুন অব্দি পৌঁছে গেছিল, প্রচন্ড যুদ্ধ হচ্ছিল মিত্র শক্তির সঙ্গে। আর তাদেরই সাহায্য নিয়ে নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজ তারা একেবারে ইম্ফল কোহিমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করার আর একটু বাকি ছিল, কোহিমা ইম্ফল অব্দি, অর্থাৎ দোর গোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু কপাল মন্দ এবং বিধাতা অপ্রসন্ন যে এই সময় যুদ্ধের গতি পুরো অন্যদিকে ঘুরে গেল এবং জাপান মিত্র শক্তির কাছে পরাস্ত হলো। যখন জাপান মিত্র শক্তির কাছে পরাস্ত হলো, জাপানের পক্ষে আর নেতাজিকে সাহায্য করা সম্ভব
হলো না। তখন আস্তে আস্তে জাপান তখন ব্রহ্মদেশ থেকে পিছু হটতে লাগলো এবং নেতাজিকে বলা হলো যে আপনি সাইগান থেকে আপনি টোকিওতে চলে যান, কারণ নেতাজিকে ধরতে পারলেই তো তখন মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পুলিশ নেতাজিকে খুঁজছে। তিনি যখন টোকিওতে যাওয়ার জন্য প্লেনে চলেছিলেন, এবং এটাই রিউমার তার যে একজন জেনারেল হাবিবুর রহমানের সঙ্গে তখন হঠাৎ করে একটা প্লেন ক্র্যাশে তিনি খবর ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। তো এই ঘটনা আজও রহস্যাবৃত। নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছেন না তিনি তখন আত্মগোপন করেছিলেন, সেটা কিন্তু আজও সেই রহস্যের কোনো কিনারা হয়নি। কিন্তু যাই হোক, যেভাবে নেতাজি তখন মারা যান, কি তিনি পরবর্তী পর্যায়ে শত্রুর হাতে ধরা পড়ে তার জীবন যায় বা তার ন্যাচারাল ডেথ হয় সেটা কেউ জানে না। কিন্তু যে আত্মত্যাগ তিনি ভারতের জন্য করেছিলেন তা কিন্তু ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এবং আমরা যদি বলি কুইটের ইতিহাস, যারা ঐতিহাসিক, যারা নিউট্রালি ইতিহাসকে বিচার করেছেন, এবং ইংরেজ বিভিন্ন ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি স্বয়ং লিখে গেছেন যে তিনি তার ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়াতে তিনি লিখে গেছেন, তিনি যখন একজন ইংরেজ আধিকারিকের সঙ্গে তিনি একটা ইন্টারভিউ করেছিলেন, তিনি সেই আধিকারিক স্বীকার করেছেন যে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য যত না আমরা ভারত ছেড়েছি তার থেকে অনেক বেশি নেতাজি সুভাষচন্দ্র বোস যখন বাইরে থেকে আঘাত করলেন, কারণ এইটা কিন্তু শুধু নেতাজি অ্যান্ড আইএনএ যে একটা আক্রমণ বাইরে থেকে আঘাত করা সেটা নয়, তার যে অভিঘাত সারা ভারতের রাজনীতিতে শুরু হয়ে গেল। এবং তারপরে আজাদ হিন্দ ফৌজ যে সমস্ত যে নেতৃবৃন্দ বা যারা পদাধিকারীরা ছিলেন তারা ধরা পড়লেন, তাদের রেড ফোর্টে তাদের বিচার হলো, এবং সেই বিচারকে কেন্দ্র করে সারা ভারত উত্তাল হয়ে উঠল, এবং অর্থাৎ প্রত্যেকটা পরস্পরের সঙ্গে যুক্ত, এবং শুরু হয়ে গেল রয়্যাল ইন্ডিয়ান নেভির একটা বিদ্রোহ। তলোয়ার বোম্বাইয়ের তলোয়ার জাহাজে সমস্ত সেখানকার যে নাবিকরা তারা বিদ্রোহ করলেন। তাহলে এই যে এইরকম যখন সময়টা, সেই সময় অর্থাৎ একটা জাতীয় মুভমেন্ট হচ্ছে, তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে মুভমেন্ট গুলো হয়েছিল অর্থাৎ পেজেন্ট মুভমেন্ট, এবং সেই সময় যে বামপন্থা কমিউনিজমের রাইজ করছে, এবং 20-এর দশক থেকেই কিন্তু কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন ধীরে ধীরে একটা জাতীয় স্তরে তাদের একটা অন্য মাত্রা পেল। আগে এই কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন ছিল লোকালাইজড, কারণ তখন আমি আগের দিন বলেছি যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ ছিল না, কিন্তু গান্ধীজি যখন এলেন তিনি তখন সাধারণ মানুষকে কাছে টানলেন এবং তিনি হলেন সকলের বাপুজি। তাহলে এই বাপুজি, এবং তিনি যখন কৃষকদের স্বার্থকে দেখতে শুরু করলেন, পাশাপাশি শ্রমিক আন্দোলনও কিন্তু ধীরে ধীরে অনেক বেশি অগ্রগতি লাভ করলো, বিশেষত যখন রাশিয়ান রেভলিউশনের পর ধীরে ধীরে লেফটিস্ট মুভমেন্ট, কমিউনিস্ট মুভমেন্ট এবং শ্রমিক আন্দোলন অনেক বেশি গুরুত্ব পেল এবং ধীরে বলশালী হয়ে উঠল। এই যে আজকের আলোচনায় কিভাবে কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন, বামপন্থী, কমিউনিস্ট আন্দোলন কিভাবে একটা ভারতীয় জাতীয় স্তরে একটা আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছিল, তাহলে সেইটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা থাকবে। তাহলে একটা জিনিস
যে এই যে 1947 যখন ভারত স্বাধীন হলো, তার প্রেক্ষাপট দেখতে গেলে আমাদের একদিকে যেমন গান্ধীয়ান মুভমেন্টকে দেখতে হবে, সমস্ত সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনকে দেখতে হবে, প্লাস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বাইরে থেকে যে তিনি আঘাত এনেছিলেন তার যে কৃতিত্ব সেটাকেও মনে রাখতে হবে। পাশাপাশি কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, এই প্রত্যেকটি আন্দোলন কিন্তু পরস্পরের পরিপূরক। কারণ এরা সকলে সমস্ত আন্দোলনকে যদি আমি একটা মালার মধ্যে এক সূত্রে গাঁথি, তবে তারা ভারতীয় রাজনীতিকে, ঔপনিবেশিক রাজনীতিকে এরূপ বিচলিত করে তুলেছিল যে ইংরেজ সরকার তখন বাধ্য হলেন এই সিদ্ধান্ত নিতে যে এরপর আর বেশি দিন এই ভারতে শাসন পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়, এবং ধীরে ধীরে ক্ষমতা যে অর্পণের যে প্রক্রিয়া সেটা তারা শুরু করে দিয়েছিলেন। তাহলে কিন্তু এই সময়কালে ভারতীয় স্বাধীনতার আগের যে পর্যায়, সেই সময়কালের যে বিদ্রোহগুলি, তার যে সেই সময়কার যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা কিন্তু ভারতীয় অর্থনীতি, সমাজকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, এবং সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চারিদিকে একই সঙ্গে চলেছিল। এবং এদিকে 1943 সেই সময় একটা প্রচন্ড একটা দুর্ভিক্ষ বা মন্বন্তর হয়েছিল, যাকে ঐতিহাসিকরা ম্যান মেড বলেন। কেন ম্যান মেড? অর্থাৎ ইংরেজ সরকারের যে ভুল নীতি কারণেই কিন্তু সমস্ত জায়গায় ফসল ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি সেই সময় ছিল এবং সাধারণ জীবন কিভাবে বিচলিত হয়ে উঠেছিল। তাহলে এবার আমরা আমাদের আলোচনাটা, একটা শর্ট ইন্ট্রোডাকশনের পরে আলোচনা শুরু করব আমরা। ঔপনিবেশিক ভারতে বিভিন্ন সময় প্রতিক্রিয়াশীল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল, এটা আপনারা সবাই জানেন, এবং আমি আজও ইন্ট্রোডাকশনে শুরু করেছি এবং আগের দিনের যে আলোচনাটা তারও একটা ছোট্ট সিনপসিস আমি দিয়ে দিয়েছি। এই যে আন্দোলনগুলির মধ্যে জাতীয়তাবাদী গান্ধীবাদী আন্দোলন, চরমপন্থী যে সংগ্রামশীল জাতীয়তা বিপ্লববাদ, তার পাশাপাশি কৃষক ও শ্রমিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনে কমিউনিজমও কিন্তু বামপন্থী আন্দোলন। এই বামপন্থী কমিউনিস্ট আন্দোলন এক গুরুত্বপূর্ণ মাত্রা সংযোজন করেছিল সেই সময়ের ঔপনিবেশিক রাজনীতিতে। বলা যায় এই যে শ্রমিকদের ধীরে ধীরে তাদের যে শক্তি বৃদ্ধি হচ্ছে, সেটা কিন্তু আমরা বঙ্গভঙ্গের সময় থেকেই দেখেছি। কারণ যখন বয়কট স্বদেশী মুভমেন্ট চলছে, তখন বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা, চটকলের শ্রমিকরা, ট্রাম কোম্পানির শ্রমিকরা, রেলের শ্রমিকরা, তারা কিন্তু ধর্মঘট করেছিল। তাহলে ধীরে ধীরে তারা শক্তি বৃদ্ধি করছে, কিন্তু সেই সময় পর্যন্ত ওটা লোকালাইজ ছিল, ওটা কিন্তু জাতীয় স্তরে সেইভাবে কারো দৃষ্টিতে আসেনি। তাহলে এই যে বললাম হাওড়ার বিভিন্ন ধর্মঘটের মধ্যে হাওড়ার বার্ন কোম্পানির ধর্মঘট উল্লেখযোগ্য। এবার প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তারপর থেকেই কিন্তু শ্রমিকদের কর্মধারা বৃদ্ধি পাচ্ছে। অ্যানি বেসান্তের সহকর্মী চেলভাপতি চেট্টি, তিনি ম্যাড্রাসে 1928 তিনি লেবার ইউনিয়ন তৈরি, এর সভাপতি ছিলেন বিপি ওয়াডিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পৃথক লেবার ইউনিয়ন তৈরি হলো, যাদের অর্থাৎ শ্রমিক ইউনিয়ন, যাদের কাজ শ্রমিকদের স্বার্থকে নিয়ে কথা বলা, তার যে
মানে ম্যানেজমেন্ট আছে তার সঙ্গে শ্রমিকদের যে একটা সেতু বন্ধন কে করছে, লেবার ইউনিয়ন। 1914 থেকে 18 মধ্যে কাপড়ের কলে ধর্মঘট, পৌরসভায় ধর্মঘট, রেলে ধর্মঘট শুরু হলো এবং মহাত্মা গান্ধী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারা কিন্তু এই শ্রমিক ধর্মঘটগুলিকে সমর্থন করেছিলেন, কারণ তাদের যে দাবি দেওয়া, তাদের যে অভাব অভিযোগ তারা মনে করেছিলেন তার কিছু এক মানে সেগুলো যথেষ্ট সঙ্গত। 1920-তে বাংলায় চটকল, ট্রাম কোম্পানির শ্রমিকরা, চটকল শ্রমিকরা, ট্রাম কোম্পানির শ্রমিকরা তারা এই শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করলো এবং দেখতে দেখতে 1920 অর্থাৎ বিংশ শতকের 20-এর দশক থেকেই কিন্তু শ্রমিক আন্দোলন প্রথম জাতীয় স্তরে ছড়িয়ে পড়লো এবং তৈরি হলো AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন তৈরি হলো এবং বোম্বাই শহরে এই কংগ্রেসের যে AITUC যে অধিবেশন হলো তাতে সভাপতিত্ব করলেন লালা লাজপত রায়। 1921-এ এর দ্বিতীয় অধিবেশন হলো এবং এই অধিবেশনের সময় থেকে শ্রমিকরা তারা যে বিশ্ব স্তরে যত শ্রমিক আছে তাদের সঙ্গে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক বন্ধন গড়ে তুলতে তারা উদ্গ্রীব হয়ে উঠল, অর্থাৎ একটা যোগাযোগ, কমিউনিকেশন। যেমন ভারতবর্ষে আমি বলেছি যে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরির আগে যখন নেতারা সবার সঙ্গে তারা পরস্পরের যোগাযোগ হচ্ছিল তখন তাদের মনে হয়েছিল যে একটা সর্বভারতীয় সংগঠন তৈরি করা উচিত যেখানে আমরা আমাদের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক একইভাবে ভারতের শ্রমিকেরা তারা নিজেদেরকে আরো শক্তিশালী করার জন্য পৃথিবীর অন্যান্য যে দেশগুলি সেখানে যে শ্রমিকরা আছে তাদের সঙ্গে তারা একটা সম্পর্ক তৈরি করতে তারা আগ্রহী হয়ে উঠল। 1920 থেকে 29-এর মধ্যে সুরাট, আহমেদাবাদ, বোম্বাই, বাংলা প্রভৃতি বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হলো। কারণ আমরা জানি এই যে আহমেদাবাদ যেখানে সত্যাগ্রহ, যেখানে গান্ধীজি যোগদান করেছিলেন, মানে উনি 1915-তে ফিরে প্রত্যাবর্তন করে, অর্থাৎ 20-র আগের কথা। তারপরেই কিন্তু শ্রমিকরা আস্তে আস্তে যখন দেখলো যে আমাদের অভাব অভিযোগ সার্থক হলো, আমরা জয়ী হলাম, তখন শ্রমিকরা নিজেদের মধ্যে সংগঠিত হতে শুরু করলো। বোম্বাইয়ে শ্রমিকদের একটা ইউনিয়ন তৈরি হলো, সেই ইউনিয়ন গিরনি কামগার ইউনিয়ন নামে পরিচিত। অর্থাৎ এই যে ইউনিয়ন তৈরি করা, ইউনিয়ন শব্দটা মানে কি ইউনিফাইড, উই আর ইউনিফাইড, আমরা সংগঠিত, কাজে আমাদেরকে তোমরা কিন্তু এত সহজে ইগনোর করতে পারবে না। কিন্তু সরকারও কিন্তু বসে থাকলো না, তারা এই শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য একের পর এক দমনমূলক আইনকে পাশ করলো। তার মধ্যে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, ট্রেড ডিসপিউট অ্যাক্ট, পাবলিক সেফটি অ্যাক্ট ইত্যাদি। এটা তো সরকারের কাজ, সরকার এটা তাদের দায়িত্ব। যেমন স্বদেশী মুভমেন্টকে দমন করার জন্য তারা কার্লাইল ডিক্রি জারি করেছিল, ঠিক এইভাবেই শ্রমিকদের স্তব্ধ করার জন্য এই একের পর এক অ্যাক্ট তারা জারি করলো। 1929-এ তরুণ বামপন্থীদেরকে তারা গ্রেপ্তার করতে চাইলো এবং এই গ্রেপ্তার যাতে তারা করতে পারে তার জন্য তো একটা মামলার দরকার, একটা সঠিক একটা এভিডেন্স দরকার। তখন তারা মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করলো এই বামপন্থীদের বিরুদ্ধে। 1929-এ AITUC অর্থাৎ বামপন্থী আন্দোলন যখন এভাবে জোরদার হচ্ছে, 1929-এ AITUC-র মধ্যে নিজেদের মধ্যে একটা মনোমালিন্যের কারণে দ্বিধা বিভক্ত হলেন।
এম যোশী, ভিভি গিরির নেতৃত্বে তৈরি হলো ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন। 1931-এ কমিউনিস্ট নেতারা আবার তারা এআইটিইউসি কে বিভক্ত করলেন এবং তারা গঠন করলেন রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 1934-এ স্থাপিত হলো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। তার নেতৃত্ব দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব প্রমুখ। 1930 থেকে 37-এর মধ্যে এই আন্দোলন জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেল। 1935-এর মধ্যেই আমরা দেখলাম শ্রমিক আন্দোলন আরো তীব্র হলো। তার মধ্যে কলকাতার কেশোরাম কটন মিলের ধর্মঘট, কানপুরে সুতা কলের শ্রমিক ধর্মঘট প্রভৃতি, এটা জাস্ট একটা দুটো উদাহরণ। এরকম আরো অনেক ধর্মঘট সেই সময় সংগঠিত হয়েছিল। 1938-এ বাংলার চটকল শ্রমিকরা তারা যে সরকার যে জুট অর্ডিন্যান্স তৈরি করে যে পাস করেছিলেন তার বিরুদ্ধে তারা প্রতিবাদে সামিল হল। এমনকি বলা হয় 1942-এ টাটা স্টিলের কারখানাও 13 দিন বন্ধ ছিল। এবং তাদের কেন তারা বিদ্রোহ করেছিল, প্রতিবাদ করেছিল, যে 42-এর আন্দোলনে যেসব নেতাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্তি দিতে হবে। আবার 1946-এ যখন রয়্যাল ইন্ডিয়ান নেভির যখন বিদ্রোহ হলো তাতেও কিন্তু শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। তাহলে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু কেবলমাত্র নিজেদের স্বার্থ নিয়ে বসে নেই, তারা জাতীয়তাবাদী স্বার্থের সঙ্গেও তারা নিজেদেরকে যুক্ত করেছে এবং এইভাবে তারা তাদের জাতীয়তাবাদী সেন্টিমেন্টকে তারা প্রকাশ করেছে। এই শ্রমিক আন্দোলনের পাশাপাশি আদিবাসী ও কৃষক আন্দোলনও বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ যখন থেকে ব্রিটিশ সরকার বা কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে 1857 পরে ব্রিটিশ সরকার সরাসরি দায়িত্ব গ্রহণ করেছেন, এই সময়ের মধ্যে অনেক আদিবাসী কৃষক আন্দোলন হয়েছে। আবার পরবর্তীকালে গান্ধীজি যখন এলেন তখনও কিন্তু সেই সময় থেকেও অনেক কৃষক আন্দোলন হয়েছে এবং গান্ধীজি এই কৃষক আন্দোলনের প্রতি তার সমবেদনা সমর্থন জ্ঞাপন করেছিলেন এবং তাদেরকে জাতীয় স্তরে একটা সম্মান দিয়েছিলেন। 1857 থেকে 1920-র মধ্যে যে বিদ্রোহগুলি বিশেষ গুরুত্বপূর্ণ তার মধ্যে নীল বিদ্রোহ, নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ, যেটা দাক্ষিণাত্য বিদ্রোহ সেটাও কিন্তু কৃষক বিদ্রোহ, কুকা বিদ্রোহ যে আদিবাসী বিদ্রোহ, এগুলো সবই বললাম যে একটা দুটো জাস্ট নিদর্শন, কিন্তু এরকম অসংখ্য বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আবার গান্ধীজির অসহযোগ আন্দোলনের ঠিক অব্যবহিত পরেই অযোধ্যার একা আন্দোলন, মালাবারের মোকলা বিদ্রোহ যেটার কথা আমি আগের দিন বলেছি, গুজরাটের বরদৌলির কৃষক আন্দোলন, সেগুলি বিশেষ উল্লেখযোগ্য বিংশ শতকের 20-এর দশকে। 1918-তে শ্রমিকরা যেমন নিজেদেরকে সংগঠিত করলো, ইউনিফাইড করলো এবং ইউনিয়ন তৈরি করলো, কৃষকরাও কিন্তু তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে তারা কিষাণ সভা তৈরি করলো। 1918-তে এরকমই উত্তরপ্রদেশে গঠিত হলো উত্তরপ্রদেশ কিষাণ সভা। 1920-তে বাবা রামচন্দ্রের নেতৃত্বে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অযোধ্যায় কৃষক আন্দোলন শুরু হলো এবং এই আন্দোলন ধীরে ধীরে রায়বেরিলি, প্রতাপগড়, ফৈজাবাদে ছড়িয়ে পড়লো এবং 1921-এ অযোধ্যার হরদই, বারাবাঁকি, সীতাপুর অঞ্চলে ছড়িয়ে পড়লো। এটি একা আন্দোলন নামে পরিচিত। আবার উত্তরপ্রদেশে আদিবাসী আন্দোলন কৃষক আন্দোলনে এক নতুন মাত্রা সংযোজন করেছে। এখানে আদিবাসী আন্দোলন কৃষক আন্দোলন তারা পরস্পরের পরিপূরক হয়ে উঠে আন্দোলনকে আরো স্ট্রং করেছিল। এই প্রসঙ্গে ছোটনাগপুরের আদিবাসী কৃষকদের টানা ভগৎ আন্দোলন
বিশেষ উল্লেখযোগ্য। তাছাড়া মোকলাদের কথা তো আগেই বলেছি। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর বরদৌলির তালু কৃষক আন্দোলনের কেন্দ্রে পরিণত হলো এবং গুরুত্বপূর্ণ এখানে এই সময় যে কৃষক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র অর্থাৎ বরদৌলি ছাড়াও বাংলাতেও অসহযোগ আন্দোলনের সমকালীন পর্যায়ে কৃষক আন্দোলন শুরু হয়েছিল এবং মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কাঁথি ও তমলুক মহকুমায় শুরু হয়েছিল ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন। 1921 থেকে 22-এর মধ্যে পাবনা, বগুড়া, রামপুরহাট, ত্রিপুরা, নোয়াখালী সব জায়গায় কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ল। 1930-এর দশকে কৃষকদের চেতনা বৃদ্ধিতে আর কারা নিজেদেরকে সংযোজিত করলেন? কমিউনিস্টরা এবং কংগ্রেসের বামপন্থী গোষ্ঠী। 1936-এ কমিউনিস্টদের তত্ত্বাবধানে লখনৌতে গঠিত হলো সারা ভারত কৃষক কংগ্রেস। এর সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ, এছাড়া ছিলেন এন.জি. রঙ্গ, জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া প্রমুখ। ফৈজাবাদে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কৃষকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিল। 1938-এ 1 লক্ষ কিষানের সমাবেশের মাধ্যমে বিহারে সরকারের উপর চাপ সৃষ্টি করা হলো এবং কিষানদের সংগঠিত করতে কেরালাতেও বিশেষ উল্লেখযোগ্য অবদান ছিল সেখানকার নেতাদের। রামচন্দ্র নেদুমগাড়ি, পি কৃষ্ণ পিল্লাই, এদের নাম বিশেষ উল্লেখযোগ্য। অন্ধ্রতে যে কিষান সভার নেতা ছিলেন এন.জি. রঙ্গা, তিনি তার গ্রাম নিডবার্লুতে 1933-এ ভারতীয় কিষান প্রতিষ্ঠান স্থাপন করলেন। এছাড়া পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, হুশিয়ারপুরেও কৃষক আন্দোলন হলো। 1939-এ গঠিত হলো লাহোর কিষান মোর্চা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমিউনিস্টরা জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে থাকার সিদ্ধান্ত যখন নিলেন, তখন এই যে কৃষক শ্রমিক আন্দোলনের মধ্যে কিছুটা ভাটা পড়ল। কমিউনিস্ট আন্দোলনের মধ্যে আমরা দেখছি 1920 থেকে 21-এর মধ্যে বামপন্থী গোষ্ঠীর উদ্ভবের মধ্য দিয়ে কমিউনিস্ট আন্দোলনের উদ্ভব হচ্ছে। মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, বীরেন চ্যাটার্জি প্রমুখ তারা সোভিয়েত রাশিয়াতে যাচ্ছেন যোগাযোগ স্থাপন করতে সেখানকার কমিউনিস্টদের সঙ্গে। তাছাড়া বোম্বাইতে ছিলেন এস ডাঙ্গে, কলকাতার মুজাফফর আহমদ প্রমুখ। এম.এন. রায়ের উদ্যোগে 1920-র 17 অক্টোবর তাসখান্ডে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হলো। তার ভ্যানগার্ড, মাসিস অফ ইন্ডিয়া, মুজাফফর আহমদ, নজরুল ইসলামের লাঙ্গল, ধূমকেতু প্রভৃতি ভারতে কমিউনিস্ট মতাদর্শ প্রচারে সহায়ক হয়েছিল। এম.এন. রায় ও অবনী মুখার্জি তারা একটি ইস্তেহার স্বাক্ষর করে 1921-22-এ কংগ্রেসকে এই বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করে। 1925-এর কানপুরে কমিউনিস্টদের প্রথম সর্বভারতীয় সম্মেলন আহূত হলো এবং এখানে জন্ম নিল ভারতের কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট ও বামপন্থী মতাদর্শ প্রচারে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করলো। তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সোশ্যালিস্ট গ্রুপ, যে সেটা 1925 থেকে 1929-এর মধ্যে তাদের বিশেষ জাগরণ হচ্ছে, তারা কিন্তু এই বামপন্থা আর কৃষক মুভমেন্টকে সমর্থন করেছিল। 1926-এ বোম্বাই ও মাদ্রাজে যথাক্রমে স্থাপিত হয়েছিল কংগ্রেস লেবার পার্টি, কীর্তি কিষান পার্টি। তার আগে মাদ্রাজে তৈরি হয় হিন্দুস্তান শ্রমিক কিষান পার্টি। 1928-এ যে সংগঠনগুলি একত্রিত হয়ে তৈরি হলো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি বা WPP। সরকার যখন দেখছে যে এই কমিউনিস্ট আন্দোলন তো যথেষ্ট শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন তারা তাদেরকে প্রতিহত করার জন্য তাদের এগেনস্টে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করলেন এবং 32 জন ট্রেড ইউনিয়ন নেতাকে তারা গ্রেপ্তার করে তাদের এগেনস্টে মামলা রুজু করলেন
এদের মধ্যে পিসি যোশী, মুজাফফর আহমেদ প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। বন্দীদের হয়ে সওয়াল করেছিলেন জওহরলাল নেহেরু, এস.সি. চাকলার ন্যায় কংগ্রেস নেতা। তাহলে দেখুন যে এরা জওহরলাল নেহেরু পর্যন্ত মতন কংগ্রেস নেতা তিনিও কিন্তু এই বামপন্থীদেরকে তাদের হয়ে তিনি সওয়াল করছেন। সরকার 1934-এ কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করলো এবং তারপরে কি হচ্ছে, জাতীয়তাবাদী আন্দোলন থেকে তারা যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এর কারণে তারা কিন্তু কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। তথাপি মিরাট ষড়যন্ত্র মামলায় বন্দীরা যখন মুক্তি পেল, তখন তারা ঠিক করলো যে ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গঠিত হবে। অবশেষে কমিনটার্নের সপ্তম অধিবেশনে 1935-এ বাম বিচ্যুতির অবসান ঘটলো। মানে এই যে নিজেদেরকে তারা জাতীয় রাজনীতি থেকে সরিয়ে রাখার একটা সিদ্ধান্ত নিয়েছিল, এইটাকেই বিচ্যুতি বলছে ঐতিহাসিক ভাষায়। সেই বিচ্যুতির অবসান ঘটলো এবং ঔপনিবেশিক শাসনাধীন দেশগুলিতেও যে বুর্জোয়া নেতৃত্বাধীন যে জাতীয় আন্দোলন শুরু হয়েছিল, তার সঙ্গে কমিউনিস্টরা যোগদান করল এবং আন্দোলনের সাথে কমিউনিস্টদের যুক্ত ফ্রন্ট গঠনের প্রস্তাব গৃহীত হলো। অর্থাৎ তারা একটা যুক্ত ইউনাইটেড ফ্রন্ট তৈরি করছে। পিসি যোশী, ই.এম.এস. নাম্বুদ্রিপাদ প্রমুখের নাম এই সময়কার ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য। তো যাই হোক, এইভাবেই কিন্তু সেই সময়কার যে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, বামপন্থী কমিউনিস্ট আন্দোলন বিশেষ শক্তিশালী হয়েছিল। তো ভারতীয় রাজনীতি এবার যদি জাতীয়তাবাদী গান্ধীবাদী ইয়েতে ফিরি আমরা, 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই সময় গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীয় আন্দোলন শুরু হয়েছিল, যা ভারত ছাড়ো আন্দোলন নামে খ্যাত। আমি বলেছি ইন্ট্রোডাকশনে। 1942-এর 7ই অগস্ট সারা ভারত কংগ্রেস কমিটি গান্ধীজির মানে সর্বভারতীয় কংগ্রেস কমিটি গান্ধীজির নেতৃত্বে এই অহিংস গণ আন্দোলন শুরু করার কথা ঘোষণা করলেন। 1942-এর 14ই জুলাই ওয়ার্ধা কংগ্রেস প্রস্তাবটি গ্রহণ করল এবং সিদ্ধান্তটি অনুমোদনের জন্য আগস্ট মাসে এআইসিসির অধিবেশন আহ্বান করা হলো। এই আন্দোলনকে লিডারলেস মুভমেন্টও বলা যায়, কারণ সরকার পরদিন, যেটা একটু আগে বলছিলাম, পরের দিন 8ই অগস্ট মধ্যরাত্রে গান্ধী সহ বহু কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করলেন। স্বাভাবিকভাবে কোনো নেতা ছিল না দেখতে, কিন্তু তাহলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। বোম্বাই, গুজরাট, বিহার, উড়িষ্যা, ইউপি, বাংলার মেদিনীপুরে, ঢাকা, ফরিদপুর, এই সমস্ত জায়গায় আন্দোলনের তীব্রতা অধিক ছিল। তমলুকে অজয় মুখার্জি তিনি জাতীয় সরকার গঠন করেছিলেন। মাতঙ্গিনী হাজরা তিনি সেখানে থানা দখল করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছিলেন। ভাগলপুরেও সীতারাম সিং তিনি স্বাধীন সরকার গঠন করেন। সরকারের এই নির্মম দমন পীড়ন নীতি গান্ধীজিকে বিচলিত করেছিল। তিনি অনশন শুরু করলেন। 1944-এর মে মাসে তিনি জেল থেকে মুক্তি পান এবং নেতৃত্বের অভাবে এই আন্দোলনের প্রাণ শক্তি ধীরে ধীরে নিভে এলো। মুক্তি লাভের পর গান্ধীজি সিদ্ধান্ত করলেন যে তিনি অসহযোগের পর তিনি যেমন সমাজ সেবার কাজে ব্রতী হয়েছিলেন, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন থেমে গেল তখন তিনি পুনরায় স্থির করলেন যে আবার তিনি সমাজ সেবার কাজে ব্রতী হবেন। এরপর ধীরে ধীরে প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করলো। ইতিমধ্যে 1941-এ সুভাষচন্দ্র বসু অন্তরীণ অবস্থা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আফগানিস্তানের পথ ধরে বার্লিনে উপস্থিত হন। সেখান থেকে সাবমেরিনে সিঙ্গাপুর,
তাহলে ভাবুন আপনারা, যুদ্ধ চলছে সেই সময়, আকাশে বোমারু বিমান, আর সেই সময় তো এখনকার মতন টেকনোলজি অত উন্নত ছিল না। সাবমেরিন পথে সেই জার্মানি থেকে সিঙ্গাপুরে পৌঁছানো, কি অসম দুঃসাহসিক অভিযান সেটা ছিল। যে কোনো মুহূর্তে মিত্র শক্তি সেই সাবমেরিনকে বোমা ফেলে সাবমেরিনটাকে ধ্বংস করতে পারত। কিন্তু যেমন গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, সেই রকম নেতাজিও বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও কথাটার মানে কি? মানে তোমরা আমার সঙ্গে যোগদান করো, দেশের জন্য তোমরা আত্মাহুতি দাও, আমিও তোমাদের নেতৃত্ব দিয়ে দেশের জন্য নিজেকে আহুতি দেব। সত্যি তিনি দেশের জন্য নিজেকে আহুতি দিয়েছিলেন। নিমেষে তিনি যে কোথায় উধাও হয়ে গেলেন তার নিজের রহস্যজনক ভাবে, যে দিল্লি চলো এই আহ্বানে তিনি সব যে তার সৈন্যদের উদ্বুদ্ধ করেছিলেন। আজও যখন আমরা সেই সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের যে কোনো সিনেমা দেখি, সেই সময়কার মুভি, সেখানে দেখি যে প্রতি মুহূর্তে যে সেখান থেকে তারা যে সিঙ্গাপুর থেকে স্টার্ট করলো কোহিমার পথে, ইম্ফল কোহিমার পথে, পথে কত জঙ্গল পাহাড়, এবং সর্বোপরি যে তারা কিন্তু প্রথম দিকে যে সাহায্য তাদেরকে পৌঁছে দিচ্ছিল জাপান, পরবর্তী পর্যায়ে কিন্তু জাপান কিন্তু সেইভাবে তাদেরকে সাহায্য করছিল না। কারণ জাপানেরও অবস্থা তখন মিত্র শক্তির সঙ্গে যুদ্ধ করতে করতে জাপানও তখন একটা টাইট কর্নারে চলে গেছিল। তাছাড়া সেখানে তাদের নেতাদের মধ্যেও একটা নানান রকম স্বার্থের সংঘাত হয়েছিল, যে তারা আর নেতাজিকে আর সাহায্য করতে চাইছিলেন না। কিন্তু এটা সত্ত্বেও নেতাজি কিন্তু দমেননি। রাসবিহারী বসু তার হাতে যখন আইএনএর দায়িত্ব তুলে দিলেন এবং তিনি হয়ে উঠলেন সকলের নেতাজি, তার আজাদ হিন্দ ফৌজ যে দুঃসাহসিক কাহিনী আজও কিন্তু ভারতের ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছে। তাহলে এই যে আমরা এই আলোচনাটা করলাম, এর মধ্যে কটা স্ট্রিম আমরা দেখছি? আমরা 4টে স্ট্রিম দেখছি। অর্থাৎ একটা বিরাট একটা নদী, সেই নদী হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের যে ধারা, সে ধারার মধ্যে বিভিন্ন শাখা এসে প্রবেশ করে তাকে আরো উজ্জীবিত করে তুলছে। কি কি শাখার কথা আমরা এখানে আলোচনা করলাম? একদিকে আগের দিন আমরা কি বলেছি, যে স্বদেশী আন্দোলন, তারও আগে যদি চলে যাই 1857-এর সিপাহী বিদ্রোহ, যদিও তখন জাতীয়তাবাদের কিন্তু ঐতিহাসিকদের মতে সিপাহীদের মধ্যে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটেনি, কিন্তু না ঘটলেও যে আত্মত্যাগ, হয়তো তার মধ্যে নিজেদের স্বার্থ জড়িত ছিল, এগুলো ছিল তাদের স্বার্থের লড়াই, রাজারা যুক্ত হয়েছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু সর্বোপরি দেশমাতৃকার জন্য যে আহুতি, তার মূল্য কোনো অংশে কম নয়। কাজে আমরা যদি এদের জাতীয়তাবাদী স্ফুরণ ঘটেনি বলে অবমূল্যায়ন করি, তাহলে কিন্তু ইতিহাসকে আমরা বিকৃত করব। তারও আগে আমরা চলে যাই যে যে সমস্ত
আদিবাসী আন্দোলন হয়েছিল, কৃষক আন্দোলন হয়েছিল 1857-রও আগে, যে তার মধ্যে ধরুন যে আদিবাসীরা তারা আন্দোলন করেছে, তাদের মধ্যে কিন্তু কোনো জাতীয়তাবাদ ছিল না, এটা আপনারা বলতেই পারেন। কিন্তু এই আন্দোলন প্রত্যেকটা এক এক করে যদি দেখি, এবং সেটা কিন্তু একটা মালার মধ্যে গঠিত হয়ে গেছে, যার ফল হচ্ছে 1857-র বিদ্রোহ এবং এর পরবর্তী পর্যায়ে ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা, এবং তারপরে যে নরমপন্থী চরমপন্থীর বিরোধ, স্বদেশী আন্দোলন এবং সংগ্রামশীল যে বিপ্লববাদের উত্থান, এবং সেই ধারাতে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র তারা একাকার হয়ে গেল। এই সংগ্রামশীল বিপ্লববাদ 30-এর দশক পর্যন্ত চলল। এর মধ্যে গান্ধীর আবির্ভাব ঘটছে, মোহনদাস করমচাঁদ গান্ধীর আবির্ভাব ঘটছে, এবং তিনি ভারতে জাতীয়তাবাদকে তিনি একটা অন্য পথে নিয়ে যাচ্ছেন। কারণ এই অহিংসা ও সত্যাগ্রহ এই বিষয়টি কিন্তু সঙ্গে কিন্তু ভারতীয় রাজনীতি পরিচিত ছিল না। যদিও আমরা বলতে পারি তিনি কিন্তু প্রথম ছিলেন না, তারও আগে আমরা যদি নন ভায়োলেন্সের কথা ধরি, তাহলে যে রাজর্ষি দেবানাম প্রিয়দাসী অশোক, তিনি তো আজও তিনি তো নন ভায়োলেন্সের জন্য তিনি খ্যাত। এবং তারপরে আমরা কি দেখছি, যে সমস্ত ভক্তি মুভমেন্ট হয়েছিল সেখানেও কিন্তু এই যে সার্বজনীন সৌভ্রাতৃত্ব এবং যে অহিংসা, এগুলোর প্রতি কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছিল। কাজে কোনোটাকে কিন্তু আমরা ভারতীয় রাজনীতি নিয়ে যখন ঔপনিবেশিক রাজনীতি নিয়ে আলোচনা করব, এবং উপনিবেশিক আন্দোলন রাজনীতিরও আগে, যখন সেই সময় আফগান রুল ছিল কিংবা মুঘল পিরিয়ড ছিল, প্রত্যেকটা তো সেই একই স্রোতেরই ধারা এসে মিলেছে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। তাহলে সব কিন্তু এই ভারত রূপ যে সাগর, সংস্কৃতির সাগরে এসে মিলেছে। তাহলে সেই সাগরেই গান্ধীজি একটা নতুন একটা মুক্তাকে চয়ন করলেন, অহিংসা ও সত্যাগ্রহ, এবং তার 3টি আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এবং সর্বোপরি যে ভারত ছাড়ো আন্দোলন। তো এই 3টি আন্দোলন কিন্তু ভারতীয়, এবং গান্ধীজি যখন থেকে ভারতে এসেছেন তখন থেকে ভারতীয় রাজনীতি গান্ধিয়ান পলিটিক্স, গান্ধিয়ান মুভমেন্ট নামেই কিন্তু হিস্টোরিয়ানরা বেশি এ নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে অনেক ছোট ছোট আন্দোলন হয়তো আগে সেইভাবে গুরুত্ব পায়নি, কিন্তু যখন থেকে যে নিম্নবর্গীয় ইতিহাস, সাবলটান স্টাডিজ শুরু হলো, তখন থেকে কিন্তু এগুলো তাদের মূল্যায়ন তারা প্রকৃত পেল। তার মধ্যে আদিবাসী আন্দোলন, কৃষক আন্দোলন, বামপন্থী আন্দোলন, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ ফৌজ, তার যে নাম, এই যে আমরা 23শে জানুয়ারিটা আমরা ছুটির দিন বলে পালন করি, এখানকার সরকারি ছুটি, কিন্তু কজন আমরা সেই দিনে নেতাজির আত্মত্যাগ এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যে অবদান তিনি রেখেছিলেন, সেই অবদানকে আমরা স্মরণ করি। কাজেই আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক, আমরা আজকে নিজেদের বক্তব্যকে প্রকাশ করতে পারি। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের বক্তব্য প্রকাশের কোনো অধিকার ছিল না, আমাদের মাথার উপরে তখন ঔপনিবেশিক সরকারের দণ্ড নেমে আসতো, এবং বিনা বিচারে কত বিপ্লবীকে তারা ফাঁসি কাঠে ঝুলিয়েছেন, কত
জাতীয়তাবাদী নেতাকে তারা দিনের পর দিন বন্দী করে রেখেছেন, কত বিপ্লবীকে তারা আন্দামানে সেলুলার জেলে তারা নির্বাসিত করেছেন এবং সেখানে কত কষ্ট সহ্য করে তারা শেষ পর্যন্ত তাদের জীবন দিয়েছেন, যে কি অনাচার অত্যাচার সেই সময় হয়েছিল। কাজেই সামগ্রিকভাবে আমরা প্রত্যেকটি আন্দোলনকে মূল্যায়ন করব এবং তারই একটা চেষ্টা আমি করেছি। এবং এই আলোচনা করতে গিয়ে একদিকে যেমন মহাত্মা গান্ধীর প্রতি আমরা আমাদের বিনম্র প্রণতি জানিয়েছি, একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আজাদ হিন্দ ফৌজের যে আত্মত্যাগ তার প্রতিও আমরা বিনম্র প্রণতি জানিয়েছি, এবং যে অসংখ্য একাধিক আদিবাসী আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন হয়েছিল এবং সর্বোপরি যে কমিউনিস্ট আন্দোলন হয়েছিল, প্রত্যেকটি আন্দোলনই কিন্তু তার নিজের জায়গায় নিজ নিজ জায়গায় তাদের একটা নিজস্ব স্বকীয়তা আছে। সেই স্বকীয়তাকে যদি আমরা না, কোনো আন্দোলনই কিন্তু অন্যের অপর আন্দোলন থেকে ছোট নয় কিংবা বড় নয়, পরিস্থিতির প্রেক্ষাপটকে আলোচনা করতে হবে, তার মূল্যায়ন করতে হবে এবং সে মূল্যায়ন যেন কোনোভাবেই বায়াসড না হয়, সেই মূল্যায়ন যেন নিরপেক্ষ হয়, নির্ভীক হয়। তবেই আমরা ইন্ডিয়ান পলিটিক্স ডিউরিং 20s to 30s of 20th century, 30s শুধু না 20s, এই আজকের যে আলোচনা সেটা 20s থেকে একেবারে 40s, এই 40s পর্যন্ত আমরা আমাদের যে আলোচনাটি সেই আলোচনাটিকে কিন্তু আমরা প্রসারিত করলাম এবং এই বিভিন্ন আন্দোলনের যে স্রোতধারা সেগুলি আমাদের ভারতীয় ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং একটু দেরিতে শুরু হয়েছে নেটওয়ার্কের গোলযোগের জন্য, তার জন্য আমাদের কোনো যদি পক্ষ থেকে কোনো ত্রুটি থাকে তার জন্য মার্জনা ভিক্ষা করছি। নমস্কার, ভালো থাকবেন।